এত শাড়ি কার জন্য আপু? এত শাড়ি তুমি একা পরবে? পিহুর কথা শুনে হেসে ফেলল তাহমিনা। পিহুর হাত ধরে এনে কাছে বসিয়ে বলল, এত শাড়ি আমি একা পরতে পারি বোকা? এতগুলো সবার জন্য। আমার ইচ্ছে ছিল হলুদের সবাই একই রকম শাড়ি পরব, তাই তুরান ভাই এগুলো নিয়ে এসেছে। এখন দেখ তো তোর কোনটা পছন্দ হয়। পিহু সবগুলোর মধ্যে থেকে বেছে বেছে কাঁচা হলুদ রঙের একটা শাড়ি নিল। শাড়িটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, এটা আমার। পিহুর হাতে শাড়ির দিকে তাকিয়ে তাহমিনা বলল, আরে বাহ পিহু, তোর আর তুরান ভাইয়ের পছন্দ দেখছি একই। তুরান ভাইয়েরও এই শাড়িটা পছন্দ। এই একটা শাড়ি বাকিগুলোর থেকে আলাদা। তুরান ভাইয়ের অনেক পছন্দ হয়েছে, তাই এটাও নিয়ে এসেছে। আমাকে বলেছিল এটা পরতে। আচ্ছা, তোর যখন পছন্দ হয়েছে তাহলে এটা তোর। তুরান এই শাড়ি পছন্দ করেছে সেটা শুনে খুশিতে পিহুর চোখ চকচক করে উঠল। এটা যখন তার তুরান ভাইয়ের পছন্দ, তাহলে এই শাড়ি পরে পিহুকে দেখলে তুরান ভাই নিশ্চয়ই পিহুকে পছন্দ করবে। আর পিহু তো এটাই চাই যে তার তুরান ভাই যেন তাকে পছন্দ করে, তাকে ভালোবাসে। তুরান ভাইয়ের মন জয় করতেই তো পিহুর এত চেষ্টা। এবার বোধহয় পিহুর চেষ্টা সফল হবে। ব্যাপারটা ভেবেই খুশিতে পিহু গদগদ হয়ে গেল। শাড়িটা নিয়ে আগে ভাগে নিজের লাগেজে রেখে দিল। এই শাড়ি সে কাউকে দিবে না, কাউকে না। বিয়ের আয়োজন নিয়ে গোটা দিন সবার ব্যস্ততার মধ্যেই কেটে গেল। সন্ধ্যার দিকে জিয়ানরা আত্মীয় স্বজন নিয়ে চলে এসেছে। জিয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে তুরানদের বাড়ি থেকে একটু দূরে একটা হোটেলে। পুরো হোটেলটা জিয়ানদের জন্য বুক করেছে তুরানের বাবা। নিজের বাসায় নিয়ে যেতে চেয়েছিলেন, তবে এই গ্রামের মানুষের চিন্তা ভাবনা ভিন্ন। বিয়ের আগে পাত্রপাত্রীর একই বাড়িতে থাকা গ্রামের লোকজন ভালো চোখে দেখে না। পরে এই নিয়ে কথা হতে পারে, তাই জিয়ানদের থাকার জন্য এই ভিন্ন আয়োজন। তবে অনুষ্ঠান একসাথেই হবে, শুধু রাতের থাকাটা হোটেলে। তুরানদের বাড়িও আত্মীয় স্বজনে ভরে গেছে। গ্রামের নিকট আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। এদিকে তুরান সারাদিন কাজে ব্যস্ত থাকায় পিহু একবারও তুরানের দেখা পায়নি। সেটা নিয়ে পিহুর মন খারাপ। আজই এত ব্যস্ততা, তাহলে কাল পরশু তো এই লোকের ছায়াও দেখা যাবে না। পিহু যে তুরানের জন্য এত সাজবে সেটা তুরানকে দেখাবে কিভাবে? তুরান যদি নাই দেখে তাহলে সে পিহুর প্রেমে পড়বে কিভাবে? গভীর ভাবনায় পড়ে গেল পিহু। ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। রাত 2টার সময় আস্তে করে পিহুর রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তুরান। পিহু আর তাহমিনা দুজনেই ঘুমে বেহুশ। ধীর পায়ে এগিয়ে সে পিহুর পাশে ফ্লোরে বসে পড়ল তুরান। সারাদিনের কর্মব্যস্ততায় মেয়েটাকে এক পলক চোখে দেখাও দেখতে পায়নি। প্রিয় মুখটা দেখার জন্য বুকটা বড়ই খা খা করছিল। তাই তো এই মাঝরাতে শত শত ঝুঁকি নিয়ে ছুটে এসেছে চোখে তৃষ্ণা মেটাতে। পিহুর ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ নির্নিমেষ তাকিয়ে রইল তুরান। ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে পিহু। পিহুর এই নিষ্পাপ মুখটাই যে তুরানের শান্তির একমাত্র জায়গা। যখন তুরানের মন কোনো কারণে অশান্ত হয়ে পড়ে, তখন পিহুর এই মুখটাই তুরানকে ঠান্ডা করে দেয়। তুরান মাঝে মাঝে ভেবে পায় না কি আছে এই মেয়েটার মধ্যে যে তুরানকে এতটা পাগল করে দিয়েছে। এই বাচ্চার প্রেমে তুরান এতটাই মগ্ন যে বয়সের ভেদাভেদও ওর মনকে আটকাতে পারেনি। সেটা ভেবে আনমনেই হাসল তুরান। মেয়েটা নিশ্চয়ই জাদু জানে, না হলে ওকে দেখার জন্য তুরানের মন এত অস্থির হয় কেন? এই যে সারা দিন কাজের ব্যস্ততায় এক নজরও দেখতে পায়নি, এতেই বুকটা ছটফট করছে। ভেতরে ছটফটানি কমাতে তুরান ছুটে এসেছে পিহুর কাছে। এখন পিহুর মুখটা দেখতেই মনটা একদম শান্ত হয়ে গেছে। এটা কি কোনো জাদু নয়? এমন আকাশ কুসুম ভাবতে ভাবতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেল। কিছুক্ষণ পর তুরান উঠে দাঁড়ালো। পিহুর কপালে হাত দিয়ে দেখলো আবার জ্বর এসেছে কিনা, কিন্তু না, জ্বর আসেনি। তবেই ঠান্ডায় হাত পা গুটিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে মেয়েটা। তুরান পায়ের কাছ থেকে কাঁথাটা নিয়ে পিহুর গায়ে টেনে দিল। অপর পাশে এসে তাহমিনার গায়েও একটা কাঁথা ছড়িয়ে দিল। কাঁথা দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়ে আবার নিঃশব্দে রুম থেকে বেরিয়ে দরজাটা চাপিয়ে দিল। এবার তুরান শান্তিতে একটু ঘুমাতে পারবে। পিহুকে সারাদিন না দেখে শান্তি পাচ্ছিল না। এক নজরের এই দেখাটুকুই তুরানের অশান্ত মনকে শান্ত করতে যথেষ্ট। সকাল থেকে বাড়িটা আত্মীয় স্বজনে ভরে গেছে। হলুদের জন্য পুরো বাড়ি জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। বাড়ির ছেলেরা সবাই কাজে ব্যস্ত, আর মেয়েরা সাজুগুজু নিয়ে ব্যস্ত। ব্যস্ত হয়ে পড়েছে পিহু নিজেও। তুরান সকাল সকাল তিয়াসকে পাঠিয়ে দিয়েছিল পার্লার থেকে
কয়েকজন মেকআপ আর্টিস্টদের নিয়ে আসতে। বর্তমানে পার্লারের মেয়েগুলো তাহমিনাকে শাড়ি পরিয়ে দিয়ে এখন পিহুকে শাড়ি পরাচ্ছে। শাড়ি পরানোর শেষে শুরু হলো সাজানো। ভারী ভারী মেকআপের আস্তরণে মুখের আসল চামড়ায় ঢাকা পড়ে গেছে, তবে বেমানান লাগছে না, বরং বেশ সুন্দরই লাগছে। সাজ শেষ হতেই পিহু ফোনটা হাতে নিয়ে এক ছুট লাগালো বাড়ির পেছনের বাগানের দিকে। তুরান বর্তমানে সেখানেই আছে। পিহু এত সুন্দর করে সাজলো, সেটা তার তুরান ভাইকে তো দেখাতে হবে, না হলে তার তুরান ভাই পিহুকে পছন্দ করবে কিভাবে। এদিকে তুরান বাগান সাইডে দাঁড়িয়ে সবাইকে স্টেজ সাজানো দেখিয়ে দিয়েছিল। কোন দিকে ফুল লাগাবে, কিভাবে সাজাবে, এইসব তদারকি করছে। ঘামে ভিজে হলুদ পাঞ্জাবিটা সুঠাম দেহের সাথে মিশে গেছে তুরানের। পকেট থেকে রুমাল বের করে একবার কপালের ঘামটা মুছে নিল। ঠিক এমন সময় অশান্ত পায়ে ছুটে আসতে থাকা পিহুকে দেখে তুরানের নজর থমকে গেল। কাঁচা হলুদ শাড়ি, তার সাথে হলুদ আর্টিফিশিয়াল ফুলের গয়নায় পিহুকে মারাত্মক সুন্দর লাগছে। এতটাই সুন্দর যে তুরানের হার্টবিট কয়েকটা মিস হয়ে গেল বোধ হয়। তুরানের চোখ বর্তমানে শুধু পিহুতে আটকে আছে। পিহুর গায়ে তুরানের পছন্দ করে সেই শাড়িটা দেখে আড়ালে মুচকি হাসল তুরান। মেয়েটা সেই বেছে বেছে তুরানের পছন্দের শাড়িটাই পরেছে। আচ্ছা, শাড়িটা পিহু ইচ্ছে করে পরেছে নাকি কাকতালীয়ভাবে দুজনের পছন্দ মিলে গেছে? প্রশ্নটা মাথায় আসতেই তুরান আরো একবার মৃদু হাসল। এই পাগলের সাথে থাকতে থাকতে তুরান নিজেও দিন দিন পাগল হয়ে যাচ্ছে। কি সব আকাশকুসুম কল্পনা মাথায় চলে আসে। তুরানের ভাবনার মাঝেই পিহু সামনে এসে দাঁড়ালো। খুশি খুশি মন নিয়ে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে তুরান ভাই? আচমকা পিহুর মুখে ভাই ডাকটা শুনে তুরানের হাসি খুশি মুডটা এক নিমিষেই বিগড়ে গেল। এতক্ষণের ভালো লাগা মুহূর্তে উড়াল দিল আকাশ পথে। পিহুর দিকে বিরক্তি ভরা চোখে তাকিয়ে বলল, সবসময় যেমন লাগে তেমনই লাগছে, পুরো পেতনির মতো। খ্যাক খ্যাক করে এটুকু বলেই তুরান আবার নিজের কাজে মনোযোগ দিল। পিহুর মুখে ভাই ডাকটা তুরানের কাছে বিষের মতো লাগে। মনে হয় কেউ কানে এক বালতি বিষ ঢেলে দিয়েছে। সেই সাথে গলার কাজটা ভীষণ তেতো হয়ে যায়। এ কেমন আজব মেয়ে! যাকে তুরান প্রেমিকা নজরে দেখে সে কেন ভাইয়া ডাকবে? ভাই ডাকটা তুরানের কাছে অপমানজনক লাগে। খোলা বাজারে শার্ট প্যান্ট খুলে দাঁড় করিয়ে রাখলেও এতটা অপমান বোধ হয় না। অথচ এই মেয়ে সারাদিন ভাঙা রেডিওর মতো গানের কাছে ভ্যা ভ্যা করতে থাকে। ভাবনার মাঝে তুরানের কপালে বেশ কয়েকটা বিরক্তির ভাঁজ পড়ল। এদিকে তুরান পিহুকে পেতনি বলায় পিহুর মুখটা নিমিষেই চুপসে গেল। নিজের দিকে একবার তাকিয়ে দেখলো সে আসলেই খারাপ লাগছে কিনা। কিন্তু না, ভালোই তো লাগছে। খারাপ লাগছে কোন জায়গায়? ভাবতে ভাবতেই নিজেকে ভালো করে খুঁটিয়ে দেখে নিল পিহু। এরপর তুরানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আসলেই ভালো লাগছে না? কিন্তু সবাই যে বললো আমাকে অনেক সুন্দর লাগছে। বলেছে বুঝি? ওটা তো তোর মন রাখতে বলেছে। তুই ছোট মানুষ, কান্নাকাটি করবি, তাই সান্ত্বনা দিয়েছে। আসলে তোকে শাড়িতে একদম ভালো লাগছে না। তুরানের কথা শুনে পিহুর মনটা খারাপ হয়ে গেল। যার জন্য মেয়েটা এত কষ্ট করে সাজলো সে তো পছন্দ করছে না, তাহলে এই এত এত মেকআপ বহন করার কি ফায়দা? মনটা খারাপ করে রুমের দিকে হাঁটা দিল পিহু। এই মুহূর্তে তার কিছু ভালো লাগছে না। নিজেকে নিজের কাছে অসহ্য লাগছে। পিহুকে এমন মন খারাপ করতে দেখে মনে মনে কুটিল হাসল তুরান। এটা পিহুর শাস্তি, তুরানের শান্ত মনকে অশান্ত করার জন্য, তুরানকে আরো একবার নিজের প্রেমে পড়তে বাধ্য করার জন্য। এই যে তুরানের আশেপাশে পিহু আসলে ও চারিপাশ ভালো লাগায় ভরে যায়। তুরানের গম্ভীর শক্ত ব্যক্তিত্ব পিহুর সামনে এলোমেলো হয়ে যায়। নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে। পিহুকে নিজের কাছে পেতে মন যায়। এসব কি বোকা মেয়ে বোঝে? একদম বোঝে না। যদি বুঝতো তাহলে তুরানকে আরো এলোমেলো করতে এমন অপরূপ সাজে সামনে আসতো না। এগুলো তো রীতিমতো অপরাধ। আর এই এত এত অপরাধের জন্য পিহুর এটুকু শাস্তি প্রাপ্যই ছিল। এবার থাকুক মন খারাপ করে, প্রয়োজনে শাড়ি খুলে ফেলুক, মুখে সাজও তুলে ফেলুক, তাহলেই তুরান একটু শান্তিতে কাজ করতে পারবে। অন্যথায় যে কোনো সময় একটা অঘটন নিশ্চিত। হলুদের স্টেজ থেকে সোজা তাহমিনের কাছে চলে এসছে পিহু। তুরানের বলা কথাটা পিহুর মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। পিহুর সাজ তার তুরান ভাইয়ের পছন্দ হয়নি, এটা ভেবে পিহুর চোখ টলমল করছে, প্রায় কেঁদে দিবে দিবে ভাব। পিহুকে এমন মন খারাপ করে রুমে আসতে দেখে তাহমিনা পিহুর এক হাত ধরে নিজের কাছে বসালো। কণ্ঠে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো,
কি হয়েছে আমার পিহুমনির? মন খারাপ কেন? বড় বোনের এমন আদুরে কণ্ঠ শুনে পিহুর এবার আরো কান্না পাচ্ছে। কাঁদো কাঁদো কণ্ঠে পিহু বলল, আমাকে কি ভালো লাগছে না আপু? আমাকে কি পেতনিদের মতো লাগছে? পিহুর কথা শুনে তাহমিনা ভ্রুকুচকে তাকালো। পিহুর থুতনিটা আলতো করে ধরে বলল, কে বলেছে এই বাজে কথা? তোকে খুব সুন্দর লাগছে। আমাদের পিহুমণি তো এমনিতেই খুব সুন্দর, আর আজকে সাজে তোকে মারাত্মক সুন্দর লাগছে। তাহলে তুরান ভাই বললো কেন যে আমাকে পেতনির মতো লাগছে? তাহমিনা এতক্ষণে বুঝতে পারলো আসল কাহিনী। ব্যাপারটা বুঝতেই হো হো করে হেসে ফেললো। হাসতে হাসতে বলল, সিরিয়াসলি তোর এই জন্য মন খারাপ? আরে বোকা, তুরন্ত তো মজা করেছে, তোকে বোকা বানিয়েছে, এটাও বুঝিস নি? তাহমিনার কথায় বিহু হতবাক হয়ে গেল। মানে তুরান ভাই তাকে বোকা বানিয়েছে? বিষয়টা বুঝে আসতেই পিহুর মনে তুরানের প্রতি অদৃশ্য রাগ তৈরি হলো। বাজে লোক একটা, সব সময় পিহুর সাথে এমন করে। রেগে পিহু সিদ্ধান্ত নিল আগামী 1 ঘন্টা সে তুরানের সাথে কথা বলবে না, মুখে বোম ফেললেও বলবে না। এটা তুরানের শাস্তি। এরই মাঝে পিয়াসা বেগম রুমে এসে বললেন ছেলেপক্ষের লোকেরা চলে এসেছে, এবার হলুদের অনুষ্ঠান শুরু হবে। কথাটা বলে সবাইকে তাড়া দিলেন স্টেজে যাওয়ার জন্য। পিহু তাহমিনার সাথে স্টেজে এলো। স্টেজের সামনেই তুরানকে দেখে মুখ ভেঙচি কেটে চলে গেল। কথা বলবে না পিহু এই বাজে লোকের সাথে, একদম কথা বলবে না। পিহুর এমন অদ্ভুত আচরণে তাজ্জব বনে গেল তুরান। এই মেয়েটার মাথা পুরোটাই নষ্ট। কি সব আজে বাজে বিহেভ করে, যা তুরানের মাথার উপর দিয়ে যায়। তাহমিনাকে জিয়ানের পাশের সোফায় বসিয়ে দিয়ে পিহু তাহমিনার পেছনে গিয়ে দাঁড়ালো। এখন বরকনেকে হলুদ লাগানো শুরু হবে। শুরুটা করবে বড়রা, তাই আপাতত ছোটরা একটু দূরেই আছে। বড়দের হলুদ লাগানোর সুযোগ করে দিয়ে পিহু খানিকটা সরে এসে দাঁড়ালো। পিহুকে একা পেয়ে একটা মোক্ষম সুযোগ খুঁজে পেল আরিফ। গুটি গুটি পায়ে নিঃশব্দে পিহুর পাশে এসে দাঁড়িয়ে পড়ল। পিহুর দিকে নজর রেখে বলল, বাহ, তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। হঠাৎ অপরিচিত আওয়াজ শুনে পাশ ফিরে চাইলো পিহু। নিজের পাশে আরিফকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু সরে দাঁড়ালো। এরপর মুচকি হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। ব্যাস এটুকুই বলার সময় পেয়েছে পিহু। পরপরই সামনে তাকাতেই ভয়ে আটকে উঠল। তুরান রক্ত চক্ষু নিয়ে তাকিয়েছে পিহুর দিকে। তুরানের আবার এই ভয়ঙ্কর চাহনি দেখে পিহুর কলিজা কাঁপছে। এ লোকটা আবার রেগে গেল কেন? কয়েক সেকেন্ডের মাঝে তুরানের রাগের কারণটা পিহুর মস্তিষ্কে জ্বলে উঠল। তুরানের এই রাগের কারণ যে আরিফ, সেটা পিহু এতক্ষণে বেশ বুঝে গেছে। হঠাৎ পিহুর মাথায় দুষ্ট বুদ্ধি এলো। কিছু একটা ভেবে পিহু দাঁত কেলিয়ে হাসলো। এরপর পিহু নিজে থেকে আরিফের দিকে একটু এগিয়ে দাঁড়ালো। তুরানকে শুনিয়ে শুনিয়ে গলা উঁচিয়ে বলল, ভাইয়া, আমাকে কি সত্যি সুন্দর লাগছে? আসলে ভাইয়া, আমার কেন জানি মনে হচ্ছে শাড়িতে আমার ঠিকঠাক মানছি না আমি। একটু দেখে বলুন তো কেমন লাগছে? পিহুর এমন কথা শুনে আরিফ যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। সে বেশ ভাব নিয়ে বলল, কি যে বলো না তুমি, তুমি তো দেখতে এমনিতেই সুন্দর, তার উপর শাড়িতে তো পরীর মতো লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না, একদম মারাত্মক সুন্দর লাগছে তোমার। আরিফ আর কিছু বলবে তার আগে হঠাৎ তুরান এসে খপ করে পিহুর হাত চেপে ধরল। পিহুর দিকে একবার রাগী চোখে তাকিয়ে তারপর আরিফকে উদ্দেশ্য করে বলল, পিহুর সাথে আমার একটা দরকার আছে, তোমরা পরে কথা বলো। বলে পিহুকে টানতে টানতে বাসার ভেতর নিয়ে গেল। তুরানের এই অদ্ভুত আচরণ দেখে আরিফ ভীষণ অবাক হয়ে গেল। এভাবে হঠাৎ তুরানের রেগে যাওয়ার কারণ আরিফের মাথায় ঢুকছে না। বাড়ির সবাই আপাতত বাগানে আছে। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাই সবাই সেটা নিয়ে ব্যস্ত। বাড়িটা এখন পুরো ফাঁকা। পুরো বাড়ি ফাঁকা আবিষ্কার করতেই পিহুর বুকের ভেতর ধক করে উঠল। বাসায় কেউ নেই, সবাই স্টেজে। এখন পিহুকে মেরে গুম করে ফেললেও তো কেউ পিহুর খোঁজও পাবে না। পিহুর ভাবনার মাঝে তুরান পিহুকে নিজের রুমে এনে ধাক্কা মেরে হাত ছেড়ে দিল। এরপর খট করে দরজাটা আটকে দিল। এদিকে তুরানকে দরজা আটকাতে দেখে পিহুর কলিজা কাঁপছে। বাড়ি ভর্তি মানুষ, যদি কেউ দেখে ফেলে তাহলে তো বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে। ভয়ে আতঙ্কে পিহুর কণ্ঠ কাঁপছে। আপনি আমাকে এখানে আনলেন কেন? আর দরজা কেন লাগালেন? কি করতে চাইছেন আপনি? জানতে চাস কি করতে চাইছি? মানতে পারবি তো? বলতে বলতে তুরান পিহুর দিকে কয়েক কদম এগিয়ে এলো। ভয়ে পিহুর কলিজা কাঁপছে। পেছাতে পেছাতে দেওয়ালের সাথে পিহুর পিঠ ঠেকে গেছে।
তুরান দেওয়ালের দুই পাশে নিজের দুই হাত রেখে পিহুকে চারদিক থেকে আবদ্ধ করে ফেলল। তবে দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব রেখে দাঁড়িয়েছে। ছোট পিহুকে এই বিশাল দেহি তুরানের সামনে একটা বাচ্চার মতো লাগছে। ভয়ে যেন আরো গুটিয়ে গেল মেয়েটা। পিহুর এমন ভয়ের তো চেহারা দেখে তুরান বলল, এত ভয়? এত ভয় করে আমাকে? এত যখন ভয় পাস তাহলে আমার অবাধ্য কেন হোস? বল, এবার তোকে কি করব? মেরে ফেলবো নাকি খেয়ে ফেলবো? বলতে বলতে পিহুর দিকে খানিকটা ঝুঁকে গেল তুরান। দুজনের নাক একে অপরের সঙ্গে ছুঁয়ে ছুঁয়ে, তপ্ত শ্বাস আছড়ে পড়ছে পিহুর চোখে মুখে। তুরান পিহুর এত কাছে আসায় পিহুর হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে। হৃৎপিণ্ডটা বেসামাল ভঙ্গিতে লাফাচ্ছে। ইতিমধ্যে পিহুর কাঁপুনি উঠে গেছে, ঠকঠক করে কাঁপছে পুরো দেহ। দেহের ভারটাও কেমন যেন শূন্য শূন্য অনুভব হচ্ছে। পিহুর এমন করুণা অবস্থা দেখে তুরানের পাহাড় সমান রাগ সব গলে পানি হয়ে গেল। বরং পিহুর মুখ দেখে তুরানের এখন হাসি পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। এরপর কিছু একটা ভেবে তুরান নিজের মুখটা এগিয়ে নিয়ে গেল পিহুর দিকে। তুরানকে আরো এগিয়ে আসতে দেখে পিহু চোখ খিচে বন্ধ করে নিল। দুই হাতে হাঁটুর কাছে শাড়ির অংশ খামচে ধরে আছে। বুকের ভেতরে ধোকপোকানি আরো কয়েক গুণ বেড়ে গেছে। তুরান পিহুর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার রাগ ভুলিয়ে দিয়ে তুই বড্ড ভুল করলি বিহু। তোর সব দোষ আমি এক বাক্যে মাফ করে দিতে রাজি। শুধু এটা ছাড়া বড্ড ভুল করে ফেলেছিস। এবার তৈরি থাকিস, সামনে ভয়ানক কিছু হতে চলেছে। আর সেই ধাক্কা সামলানো তোর জন্য খুব কঠিন হয়ে যাবে। এটুকু বলে পিহুর থেকে দূরে সরে দাঁড়ালো তুরান। মাঝখানে দুই হাত দূরত্ব রেখে শটান হয়ে দাঁড়িয়ে রইল। তুরান সরে যেতেই পিহু চোখ খুলে তাকালো। ভীত সন্ত্রস্ত পিহুর দিকে তাকিয়ে তুরান একটা বাঁকা হাসি দিয়ে বলল, বিরুয়ারে বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা দরজা খুলে বেরিয়ে গেল। তুরান চলে যেতেই পিহু বুকে হাত রেখে খাটের উপর ধপ করে বসে পড়ল। জানটা মনে হয় বেরিয়েই যাচ্ছিল, একটুর জন্য দেহের ভেতর আটকে গেছে। আতঙ্কিত মুখে পিহু ঝিম মেরে বসে রইল কিছুক্ষণ। এরপর তুরানের শেষের কথাগুলো মনে করে শুকনো ঢোক গিলল। এমন কেন বলে গেল লোকটা? কি করতে চাইছে সে? সামনে পিহুর জন্য কি বিপদ অপেক্ষা করছে সেটা পিহু আন্দাজও করতে পারছে না। এই লোক যে কি সেটা পিহু খুব ভালো করেই জানে। উনি যখন বলেছেন যে সামনে ভয়ানক কিছু হবে, এর মানে এমন কিছু একটা করবে যা পিহুর কল্পনার বাহিরে। দুশ্চিন্তা পিহুর পুরো মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে পড়ল। এরপর থেকে পুরো হলুদের অনুষ্ঠানটা পিহুর কেটেছে ভয়ে ভয়ে। রুম থেকে বেরিয়ে পিহু সোজা চলে এসেছে তাহমিনার কাছে। সেখান থেকে আর এক পাও নড়েনি। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে শুধু তুরানের কথা। কিসের জন্য রেডি থাকতে বলল? কি করতে চাইছে তুরান ভাই? আবার বাড়ি ভর্তি মানুষের সামনে থাপ্পড় টাপ্পড় দেবে নাকি? তাহলে কি পিহুর মান-ইজ্জত থাকবে? ছি! আজ তাহমিনের বিয়ে। পুরো বাড়ি সাজ সাজ আমেজে মেতে উঠেছে। আত্মীয় স্বজনই পুরো বাড়ি ভরপুর। ও হলুদে যারা আসেনি বিয়ে উপলক্ষে তারাও সকাল সকাল উপস্থিত। ছোট বাচ্চারা পুরো বাড়ির উঠান জুড়ে দৌড়াদৌড়ি করছে। সেই বাচ্চাদের সাথে তাল মিলিয়ে দৌড়াচ্ছে পিহু, যেন নিজের সমবয়সী খেলার সঙ্গী পেয়েছে সে। পিহুকে এমন বাচ্চাদের সাথে ছোটাছুটি করতে দেখে গ্রামের বয়স্ক মহিলারা নাক মুখ কুঁচকে তাকিয়ে আছে। তাদের মতে এত বড় ধিঙ্গি মেয়ের এমন বাচ্চাদের সাথে ছোটাছুটি করা মানায় না। মেয়েদের তো হতে হবে শান্তশিষ্ট লাজুক প্রকৃতির, যেন ছুঁয়ে দিলে লজ্জাপতি লতার ন্যায় নুয়ে যাবে। আর এই মেয়ে কিনা ছোট ছোট বাচ্চাদের সাথে হইচই করতে ব্যস্ত। পিয়াসা বেগম তখন কাজের ফাঁকে ঘরের দিকে যাচ্ছিলেন কিছু কাজে। তাকে আসতে দেখে মহিলা দুজন এগিয়ে গিয়ে বললেন, হ্যাঁ পিয়াসা, এ কি মেয়ে বানিয়েছিস? এত বড় থিঙ্কি মেয়ে এমন বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছে। এইসব কি ভালো দেখায়? গ্রামের ছেলেগুলোর চোখে পড়ে যাবে তো। মেয়ে বড় হয়ে গেছে, এখন মা কাকিদের হাতে হাতে কাজে সাহায্য করবে। তা না করে এখনো বাচ্চাদের সাথে খেলছে। এমন মেয়েকে বিয়ে করবে কে বলতো? ওনাদের কথা শুনে মাথা নিচু করে ফেললেন পিয়াসা বেগম। নিচু কণ্ঠে বললেন, কিছু মনে করো না কাকি, আসলে মেয়েটা একটু এমনই, সবার আদরের তো, তাই এখনো ছেলে মানুষই করে। আমি ওকে মানা করে দেব। এবার অপরজন বললেন, তোদের বংশের বেশ নামডাক আছে এই গ্রামে। তোর মেয়ের এমন বেহুদা আচরণে তোদের বংশের বদনাম হয়ে যায়। এই মেয়ের যা ভাব দেখছি আগে থেকে শাসনে রাখিস, না হলে বলা তো যায় না কখন কি করে বসে।
বলেই মহিলা দুজন সেখান থেকে চলে গেলেন। মহিলা দুজনের কথায় পিয়াসা বেগম বেশ চিন্তায় পড়ে গেলেন, সাথে পিহুর প্রতি বিরক্তও হলেন বটে। মেয়েটাকে নিয়ে পিয়াসা বেগমের চিন্তার শেষ নেই। মাথায় একরাশ চিন্তা নিয়ে খুঁজতে লাগলেন পিহুকে। পেলে আজ আচ্ছা করে বকে দেবেন। মেয়েটা কোনো কথাই শোনে না। দোতলার বারান্দায় পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তোরান। দৃষ্টি তার উঠানে বাচ্চাদের সাথে খেলতে থাকা পিহুর দিকে, যে আপাতত দিক বেদিক ভুলে প্রাণপণে দৌড়াচ্ছে। গ্রামীণ ভাষায় কি যেন বলে এই খেলাকে, কানামাছি নাকি বউচুরি, সঠিক মনে করতে পারল না তোরান। বেশি কিছু ভাবার আগেই পিহুর উচ্চ হাসির আওয়াজে হার্টবিট থমকে গেল তোরানের। পিহুর এমন মনোমুগ্ধকর মাতাল করা হাসিতেই তো খুন হয়ে গেছে তোরান। এই হাসির মায়ায় এমনভাবে আটকে গেছে যে সেখান থেকে আর বেরোতেই পারছে না। অবশ্য তুরান বেরোতেও চায় না। পিহুর মায়ায় আজীবন সে বন্দী হয়ে থাকতে চায়। ভাবনার মাঝেই তুরান খেয়াল করলো ওর পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দৃষ্টিগোচর হলো আরিফের মুখ। আরিফ তুরানের থেকে এক হাত দূরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার উঠোনে স্থির। আরিফের দৃষ্টি অনুসরণ করে তুরান উঠোনে তাকালো। নিজে পিহুকে পিয়াসা বেগম বকতে বকতে রুমে নিয়ে যাচ্ছেন। আশেপাশে আপাতত আর কেউ নেই। আরিফ যে এতক্ষণ পিহুকেই দেখছিল সেটা বুঝতে তুরানের বিন্দু মাত্র বেগ পেতে হলো না। হঠাৎ করে মেজাজটা চটে গেল তুরানের। আরিফ যে পিহুকে অন্য নজরে দেখে সেটাও তুরান বেশ বুঝতে পারছে। পিহুর দিকে অন্য কোনো ছেলে ভালো লাগা নজরে তাকিয়েছে, ব্যাপারটা বুঝে আসতেই রাগে তুরানের চোয়াল শক্ত হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে রাগটাকে দমন করে নিল তুরান। যতই হোক আরিফ এবারের আত্মীয়, তার সাথে কোনো বাজে ব্যবহার করা ঠিক হবে না। শুধুমাত্র এই একটা কারণেই দাঁতে দাঁত চেপে ছেলেটাকে সহ্য করে যাচ্ছে। নীরবতা ভেঙে আরিফ প্রথমে বলে উঠল, তুরান, তোমার সাথে আমার একটু কথা ছিল। আরিফের কথা শেষ হতে তুরান ঘুরে আরিফের মুখোমুখি হয়ে দাঁড়ালো। পকেটে 2 হাত গুজে ভরাট কণ্ঠে বলল, বলো, কি বলবে? পিহুর বিষয়ে কিছু কথা ছিল। আসলে পিহুকে আমার অনেক পছন্দ হয়েছে। তুমি তো পিহুর ভাই, তাই তোমাকে কথাটা বললাম। আমাকে একটু সাহায্য করো প্লিজ। আমি ছেলে হিসেবে কিন্তু খুব একটা খারাপ না। তাছাড়া আমি ভালো চাকরিও করি। তোমার বোনকে অনেক ভালো রাখবো। আরিফের দিকে তীক্ষ্ণ চোখে কয়েক পল তাকিয়ে রইল তুরান। রাগে চোয়াল জোড়া শক্ত হয়ে আছে। আরিফের দিকে এক কদম এগিয়ে গিয়ে বলল, তোমাকে কে বললো যে আমি পিহুর ভাই? কেন? পিহুর মা তো তোমার একমাত্র ফুপি, তো সেই হিসেবে পিহু তো তোমার ফুফাতো বোন। মানলাম পিহুর মা আমার ফুপে, কিন্তু আমি যে পিহুর ভাই সেটা তোমাকে কে বললো? অন্য কিছুও তো হতে পারে। মানে বুঝলাম না। এ পর্যায়ে তুরানের ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসির রেখা দেখা গেল। একচোটে হেসে নিয়ে মুখটা শক্ত করে বলল, আমি পিহুর কি হই না হই সেটা না হয় পরে ছিল। অবশ্যই সেটা জানতে তোমার বেশি অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি জানতে পারবে। আর হ্যাঁ, চাকরির কথা যদি বলো তাহলে আর কয়েক মাস পর আমিও বিএসসি শেষ করে বের হব। তখন কিন্তু আমিও ভালো চাকরি করব। মানে তুমি নিজেকে আমার সাথে তুলনা করছো কেন ভাই? এখানে তো আমাদের মধ্যে কোনো কম্পিটিশন চলছে না, তাহলে এই তুলনাটা কেন? সব কেন উত্তর পেয়ে যাবে, তাও খুব তাড়াতাড়ি। বলে তুরান পকেটে হাত গুজে বড় বড় ধাপ ফেলে চলে গেল নিচে। তুরানের যাওয়ার দিকে বোকা চোখে তাকিয়ে রইল আরিফ। এই সামান্য কথায় তুরানের এমন রিয়াক্টের কোনো কারণ আরিফ খুঁজে পেল না। তবে আরিফের কাছে তুরানকে খুব রহস্যজনক লাগছে। তুরানের যাওয়ার দিকে তাকিয়ে আরিফ বিড়বিড় করে বলল, তোমাকে দিয়ে তাহলে আমার কোনো উপকার হবে না। ঠিক আছে, এখন যা করার আমাকে করতে হবে। পিহুকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ওকে তো আমি নিজের করবই। এই বিয়েটা মিটে যাক, তারপর বাবা মাকে নিয়ে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। পিয়াসা বেগম পিহুকে বকতে বকতে তাহমিনার ঘরে নিয়ে এলেন। তারপর বিয়েতে পরার জন্য পিহু যে লেহেঙ্গাটা কিনেছিল সেটা ধরিয়ে দিলেন। কড়া কণ্ঠে শাসিয়ে গেলেন যেন তিনি না ডাকা পর্যন্ত পিহু রুম থেকে বাইরে না আসে। এখন থেকে বাকিটা সময় মেয়েকে নিজের সাথে রাখবেন। বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করার জন্য পিহুকে একচোট বকেও গেলেন। তখন থেকে পিহু গাল ফলিয়ে বসে আছে, খাবারও খায়নি রাগ করে। এত বকাবকির কি আছে, একটু না হয় দৌড়াদৌড়িই করেছে, তাই বলে এত বকতে হবে? দুপুরে যখন সবাই খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত ছিল তখন পিহু সুযোগ বুঝে বাহিরে বেরিয়ে আসে। এখন তো সবাই খাচ্ছে, এখন বের হলে তো মা আর বকবে না। ভাবনা মোতাবেক হাঁটতে হাঁটতে পিহু বাড়ির উল্টো দিকে পুকুর পাড়ে চলে এলো। তখন একটা বাচ্চা মেয়ে এসে বলল, আপু আপু, আমার বিড়ালটাকে এনে দাও না, ওই আমবাগানের ভেতরে চলে গেছে। আমার একা যেতে ভয় করছে, যদি কেউ বকে তুমি একটু এনে দেবে?
বাচ্চাটার কথায় পিহু মুচকি হেসে বলল, আচ্ছা চলো আমি এনে দিচ্ছি। মেয়েটাকে নিয়ে আমবাগানে ঢুকে বিড়ালটাকে খুঁজতে লাগলো দুজন, কিন্তু আশেপাশে কোনো বিড়ালের অস্তিত্বও নেই। পিহু পেছন ঘুরে তাকিয়ে দেখলো যে বাচ্চা মেয়েটা ওকে ডেকে এনেছিল সেও পেছনে নেই। আচমকা বাচ্চাটার উধাও হয়ে যাওয়া দেখে চমকে গেল পিহু। ভয়ে রীতিমতো শরীর কাঁপছে। পিহু ছোট থেকেই ভূত প্রেতে খুব ভয় পায়। বাচ্চাটা ডেকে এনে কোথায় উধাও হয়ে গেল? ওটা কোনো ভূত ছিল না তো, হতেই পারে কোনো ভূত। বাচ্চার রূপ ধরে পিহুকে ডেকে নিয়ে এসছে। ভাবনাটা মাথায় আসতেই ভয়ে সেখানেই জমে গেল পিহু। মনের ভয়কে দূর করতে নিজে নিজে সান্ত্বনা বাণী আওড়ালো, আরে বোকা পিহু, ভূত আসে রাতের বেলা, আর এখন তো দুপুর। এই সময় ভূত আসবে কোথা থেকে? তুই না আসলেই বুদ্ধু। একটু পর পিহুর মনে পড়ল বড় মামির কথা। সে একবার বলেছিল ভর দুপুরে নাকি ভূতেরা বাহিরে বের হয়, আর এখন তো দুপুর। কথাটা মনে পড়তেই পিহুর ভয় আরও কয়েক ধাপ বেড়ে গেল। যাও বা একটু সাহস মনে এনেছিল, এখন সব যেন হুড়হুড় করে পালিয়ে গেল। পিহু ভয়ার্ত চোখে একবার চারিদিকে তাকালো। আশেপাশে আমের বাগান ছাড়া আর কিছুই নেই, কোনো মানুষের অস্তিত্বও নেই। পিহুর এবার ভয় করছে, ভীষণ ভয় করছে। ভয়ে চোটে চোখ মুখ বন্ধ করে দিল এক দৌড়। কিন্তু দুর্ভাগ্য, এবারেও পিহুর পিছু ছাড়ল না। পাশের একটা আম গাছের ভাঙা ডাল নিচের দিকে ছিল, যা পিহুর চোখ বন্ধ রাখার জন্য দেখতে পায়নি। চোখ বন্ধ করে দৌড় দেওয়ার সময় সেই ডালে বেঁধে পিহুর লেহেঙ্গার ব্লাউজটা পেছনের দিকে শব্দ করে ছিঁড়ে গেল। ব্যাস, এটাই বোধহয় বাকি ছিল। জামাটা ছিঁড়ে যেতে সেখানেই পিহুর পা জোড়া থেমে গেল। নিশ্চিত কোনো অশরীরী পিহুকে এখান থেকে যেতে বাধা দিচ্ছে। তাই তো দিন দুপুরে এই অঘটন। ভয়ে আতঙ্কে পিহুর অবস্থা নাজেহাল, ঘেমে নিয়ে একাকার বেচারি। আশেপাশে আরও একবার চোখ বুলিয়ে কাউকে না পেয়ে সেখানেই বসে পড়ল পিহু। মুহূর্তেই কান্নারা উপচে পড়ল দু চোখ বেয়ে। বাসা থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে সে। এখন এই ছেঁড়া পোশাকে বাসায় যাবে কিভাবে? ভয়ে দৌড় দেওয়ার সময় ফোনটাও কোথায় যেন পড়ে গেছে। কোনো উপায় না পেয়ে এবার পিহু শব্দ করে কেঁদে দিল। সব অঘটন শুধু পিহুর সাথেই ঘটে কেন? দু একটা অঘটন অন্য কারোর সাথে ঘটলে কি ক্ষতি? ঠিক এমন সময় সামনে থেকে কেউ একজন ভরাট কণ্ঠে বলে উঠল, তুই এখানে একা একা কি করছিস বেয়াদব? আচমকা পরিচিত কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো পিহু। চোখ সামনে তুরানকে দেখে দেহে যেন প্রাণ ফিরে পেল এবার। তড়িৎ উঠে দাঁড়িয়ে দিক বেদিক ভুলে এক দৌড়ে এসে তুরানকে জড়িয়ে ধরল পিহু। জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। এদিকে তুরান হাঁপাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হৃৎপিণ্ডটা অস্বাভাবিক হারে ধুকপুক করছে। তুরান যে পিহুকে না পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, সেটা ওর হার্টবিটের গতি খুব স্পষ্টভাবে জানান দিচ্ছে। পিহুকে কাঁদতে দেখে এবার জোরে সরে ধমকে উঠল তুরান। এখানে কেন এসছিস? আমি বলেছিলাম না একা একা কোথাও যাবে না? তুই জানিস এই বাগানটা কত বড়? দিক ভুলে গেলে তোর মতো মাথা মোটা এখান থেকে বেরোতে পারবে? কাঁথি কোথাকার। মানে আমাকে না চাইলে তুই শান্তি পাস না, তাই না? এভাবে বারে বারে না মেরে একেবারে মেরে ফেল। বারে বারে এই জ্বালাতন থেকে তো বাঁচলাম। কথার মাঝেই তুরান খেয়াল করলো পিহু জামার পেছনের দিকে ছিঁড়ে গেছে। ছেঁড়া অংশের ফাঁক গলিয়ে কোমল পৃষ্ঠদেশ স্পষ্ট ফুটে উঠেছে। ডালটা হয়তো চোখা ছিল, তাই পিঠের কিছু অংশও ছিলে হালকা রক্ত বের হচ্ছে। এখন এই বেকায়দা ছেঁড়া জামাটা পরে পিহু বাসায় ফিরবে কিভাবে? কোনো উপায় না পেয়ে তুরান নিজের গায়ের কোটিটা খুলে পিহুকে পরিয়ে দিল। পাঞ্জাবির ওপর কোটি পরা তুরানের আগে থেকে অভ্যেস। কোটিটা পরিয়ে দিয়ে পিহুকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলো তুরান। ব্যস্ত কণ্ঠে বলল, দেখি ছাড় তো বিহু, আর কোথায় কোথায় লেগেছে দেখা। পড়ে গেছিলে কি? কোথায় কোথায় পেয়েছিস দেখা। তুরানের কোনো কথাই বিহুর কানে যাচ্ছে না। সে তো এখনও কান্না করেই যাচ্ছে। পিঠের অংশটা কেমন যেন অবশ অবশ লাগছে। ঠিক এমন সময় আচমকায় বাড়ির লোক সহ এলাকার আরও কয়েকজন সেখানে উপস্থিত হলো। এহেন মুহূর্তে তুরান আর পিহুকে এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে দেখে সকলের চোখ কপালে। ইতিমধ্যে গ্রামের লোকেরা সেখানে কানা ঘষা শুরু করে দিয়েছে। যে মহিলা দুজন তখন পিহুকে বাচ্চার সাথে খেলতে দেখে পিয়াসা বেগমের কাছে নালিশ দিয়েছিল, তারাও এখানে আছে। তাদের মধ্যে একজন হঠাৎ বলে উঠল, আমি পিয়াসাকে আগেই বলেছিলাম ওর মেয়েটা সুবিধার না। এখন দেখলে তো বাগানের ভিতরে ঢুকে কী সব রং তামসা করছে। ছি 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 ছি, এসব চোখে দেখতে হলো। ভাগ্যিস পুতুল আমাদের গিয়ে বলেছিল যে পিহুকে বাগানে হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না। ও না বলে তো জানতেই পারতাম না যে এখানে কি রঙ্গিলা চলছে।
মহিলাটার কথা শুনে ভ্রুকুচকে ফেললেন পিয়াসা বেগম। ততক্ষণে তুরান আর পিহু নির্দিষ্ট দূরত্ব রেখে সরে দাঁড়িয়েছে। পিয়াসা বেগম পিহুকে এক হাতে নিজের সাথে জড়িয়ে ধরে বললেন, এসব কথা কিভাবে বলছো চাচি? আমার মেয়ে হারিয়ে গেছিল, তুরান তো ওকে খুঁজতে এসেছে শুধু। তোমরা এটাকে খারাপ দিকে নিচ্ছ কেন? পিয়াসা বেগমের কথা শেষ হতে গ্রামের একজন মুরব্বী বলে উঠলেন, তোমার মাইয়া কি করছে আর কি করে নাই সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছি। এমন নির্জন জায়গায় অবিবাহিত পোলা মাইয়া দুজন জড়াইয়া তোইরা কি করতাছিল এইসব আমরা বুঝি। ওরা আমাগো গ্রামের বদনাম করছে, ওগো দুইজন আর শাস্তি পাইতেই হইব। এদিকে তুরানের রাগে চোখ লাল হয়ে গেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ফেটে পড়বে যেন। ছেলের ভাবগতি বুঝিয়ে তাইবা বেগম তুরানের এক হাত ধরে আটকে রেখেছেন। এখানে মারামারি করলে বিপদ হয়ে যাবে, কারণ পরিবারের ছেলেরা কেউ এখানে নেই। তাই বুদ্ধি করে তাইবা বেগম বললেন, আচ্ছা, কি হয়েছে না হয়েছে সেটা আমরা পরে শুনছি। এখানে এসব কথা বলে তো লাভ নেই। আমরা না হয় বাড়ি গিয়ে সবাই মিলে বসে কথা বলি। তাইবা বেগমের কথায় মুরব্বী সম্মতি জানিয়ে বললেন, হ চলো, তোমাগো বাড়ি চলো। এই পাপের একটা বিচার করতেই হইব, না হইল আমাগো গ্রাম পাপ লাগবো। বলে মুরব্বী বাগানের বাহিরের দিকে হাঁটা দিলেন। তার পেছন পেছন বাকিরাও যেতে থাকলো। তাইবা বেগম তুরানের হাত ধরে বাড়ির পথে পা বাড়ালেন, কিন্তু ছেলেকে যেন টেনেও নড়াতে পারছেন না। জলজোড়া শক্ত করে কেমন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আসন্ন বিপদ থেকে বাঁচতে তিনি ছেলের হাত টেনে কানের কাছে গিয়ে ধীর কণ্ঠে বললেন, এখানে কোনো রকম সিংক্রেট চাই না তুরান। তোর বাচ্চা ছাড়া কেউ এখানে নেই। যা কথা হবে বাসায় গিয়ে হবে, সুতরাং চুপচাপ বাসায় চল। বাড়ির উঠোনে উপস্থিত হয়েছে সবাই। আত্মীয় স্বজন আর গ্রামের লোকজন মিলে উঠোনে পা রাখার কোনো জায়গা নেই। উঠোনের এক পাশে দুই পকেটে হাত গুজে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তুরান। তুরানের দুই পাশে দাঁড়িয়ে আছে তিয়াসার প্রয়াস, আর তুরানের অপর পাশে ঠিক মুখোমুখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পিহু। তাহমিনা পিহুকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছেন। এত লোকজনের একজোটে নজর নিজের দিকে হওয়ায় বেশ ঘাবড়ে গেছে মেয়েটা। এদিকে তাহমিনার বিয়েটাও এখনো শেষ হয়নি, মাঝপথে সব থামিয়ে দেওয়া হয়েছে। ছেলের বাড়ির লোকজনও এখানে উপস্থিত। আত্মীয় স্বজনদের সামনে এমন একটা বিষয় নিয়ে বিচার বসবে সেটা তৌফিক সাহেব স্বপ্নেও ভাবেননি। গ্রামে যে মুরব্বী মূলত এই বিচারের আসর বসিয়েছেন, তিনিই পায়ের ওপর পা তুলে রাজকীয় ভঙ্গিতে বসে আছেন। দেখে বোঝাই যাচ্ছে যে তিনি প্রস্তুত হয়ে এসেছেন। গ্রামে অবিবাহিত ছেলে মেয়েদের ব্যাপারটা কেউ হালকাভাবে নেয় না, সেটা তৌফিক সাহেব খুব ভালো করেই জানেন। আর ওনার ভয়টা ঠিক এখানেই। নীরবতা ভেঙে তৌফিক সাহেব বৃদ্ধের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বললেন, চাচা, আমরা না হয় ঘরে বসে কথা বলি। আমার ভাইজির আজ বিয়ে, সেটা তো জানেনই। বিয়েতে দেরি হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন অপেক্ষায় আছে। তাই আগে বিয়েটা শেষ হোক, তারপর না হয় আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। তৌফিক সাহেবের কথায় বৃদ্ধ একটু নড়ে চড়ে বসলেন। এরপর কাট কণ্ঠে বললেন, আইজা তোমাগো বাড়ির মাইয়া বিয়া হেইটা আমি জানি, কিন্তু তোমাগো বাড়ির আরেক মাইয়া আর তার পোলা মিলা যে পাপটা করছে এটাই শাস্তি আগে তাগো পাইতে হইব। দেরি কইরা যদি কথা ধামাচাপা দিবার চাও তা হইব না। যা মীমাংসা হইয়ার এখনই হইব, তারপর বাকি সব। তোমার পোলা আর এই মাইয়া যে কাম করছে তার একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমি এইখান থেকে উঠুম না। তোমার বাড়ির পোলা মাইয়া পাপ করছে, আমি যদি ওগো সাইরা দিই তাহলে আমারও পাপ লাগবো। বলে বৃদ্ধ নিজের হাতে লাঠিটা শক্ত করে ধরে চেয়ারে গায়ে লিয়ে দিলেন। এদিকে বৃদ্ধ কথা শেষ করতে গ্রামের সবাই তার কথায় সমর্থন জানিয়ে চেঁচিয়ে উঠল। উচ্চস্বরে বলতে লাগলো, পরে কইলে হইব না, এর এখনই বিচার হোক। গ্রামের সবাইকে একসুরে কথা বলতে দেখে অসহায় হয়ে পড়লেন তৌফিক সাহেব। এ বিষয়টা যে এখন কতদূর গড়াবে কে জানে। এরপর বৃদ্ধের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বললেন, বেশ, তাহলে তাই হোক। বিহু মামুনি, তুমি বলো তো কি হয়েছিল তখন? পিহু কিছু বলার আগেই ওই মহিলা দুজন আগ বাড়িয়ে বলে উঠল, ও কি বলবে শফিক, আমি বলি শোন। তোর ছেলে তোর ভাগ্নি আম বাগানের ভিতরে নির্জন জায়গায় দুজনকে জড়িয়ে ধরেছিল। আমরা নিজের চোখে দেখেছি। ছি ছি, এইসবের চোখেও দেখতে হলো।
আর কি কি করেছে কে জানে, আমাদের গ্রামের পুরো বদনাম করে দিল তোর ছেলে আর ভাগ্নি। পিহুর মাথায় বাজ পড়ল যেন, ভয়ে আতঙ্কে বুক কেঁপে উঠল। এরা একটা সাধারণ ঘটনাকে টেনে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, মানে তিলকে পুরোই তাল বানিয়ে দিয়েছে। তৌফিক সাহেবের সামনে পিহু হাঁটু মুড়ে বসে ব্যস্ত কণ্ঠে বলল, বিশ্বাস করো মামা, এসব মিথ্যা, সবার বুঝতে ভুল হচ্ছে। আমরা এমন কিছুই করিনি। আমি তো বাগানের ভেতরে হারিয়ে গিয়েছিলাম, বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভয়ে কান্না করে দিই আমি। তখন তুরান ভাই আমায় খুঁজতে খুঁজতে সেখানে উপস্থিত হয়। আমি খুব ভয় পেয়েছিলাম, তাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিলাম। কিন্তু এনারা যেমন সব বলছে, এমন কিছুই না। ওনাদের বুঝতে ভুল হচ্ছে মামা, বিশ্বাস করো। পিহুর কথার মাঝে সে মহিলা ফের ফোড়ন কেটে বললেন, তুমি এই কথা বললে তো বিশ্বাস করবো না মেয়ে। চুরি করে কখনো স্বীকার করি নাকি? তুমিও তো স্বীকার করবে না, এটাই স্বাভাবিক। নিজের থেকে তুমি বলবে নাকি তোমার চরিত্রের সমস্যা আছে? তবে আমরা নিজেদের চোখে যা দেখছি সেটাই সত্যি। সত্য মিথ্যার বেড়াজালে আটকে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারালো পিহু। নিজের পক্ষে যুক্তি কাউকে বোঝাতে না পেরে পিহু এবার কান্না করে দিল। চাপা কান্নায় মুচড়ে উঠল বুকটা। পিহু ভাবতেই পারছে না যে এই সামান্য বিষয়কে কেন্দ্র করে সবাই চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। সোজা চরিত্রে দাগ। সত্যি মানুষ এবার পিহুকে চরিত্রহীন ভাববে, নিচু চোখে দেখবে। ভাবতে এই বুকটা ভেঙে চুরমার হয়ে গেল পিহুর। তাহমিনা এগিয়ে এসে পিহুকে টেনে তুলে শান্ত করতে চেষ্টা করলো, তবে মেয়েটার কান্না কিছুতেই থামছে না। এদিকে পিহুকে চরিত্রহীন বলায় এতক্ষণ ধরে শান্ত থাকা তুরান আর শান্ত থাকতে পারল না। পৃথিবীর সব কিছু একদিকে আর প্রিয় মানুষের সম্মান অন্যদিকে। তুরান 2 হাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার দিয়ে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। 10 জনে মিলে বিচার বসিয়েছেন, তো সঠিক বিচার করুন। কিন্তু খবরদার, যদি পিহুকে নিয়ে একটাও বাজে কথা বলেন, তাহলে আমি কিন্তু চুপ থাকবো না। ছেলেকে হাতের ইশারায় থামিয়ে দিলেন শফিক সাহেব। এরপর সেই মহিলার দিকে তাকিয়ে থমথমে সুরে বললেন, আমার ভাবতে অবাক লাগছে চাচি, আপনি একজন বুদ্ধিমতী মানুষ হয়েও এমন কথা বলছেন। মেয়েটা ভয় পেয়েছিল, তাই তুরানকে জড়িয়ে ধরেছে। তুরান ওর ভাই, ভয় পেলে বোন কি তার ভাইয়ের কাছে আশ্রয় নেবে না? নিক আশ্রয়, কিন্তু জোরাজোরি কেন করবে? ও তো বললই ও ভয় পেয়েছিল, এতে এত খারাপ ভাবার কি আছে? তাছাড়া আমাদের বাড়ির ছেলে মেয়েরা এমন নয়। কেমন সেটা রাতও দেখতেই পেলাম। তাকে দেখ, তোর ছেলের গায়ের জামা এখনো তোর ভাগ্নির গায়ে আছে। মানলাম ভয় পেয়ে জড়িয়ে ধরেছে, তাহলে জামা অদল বদল হলো কিভাবে? তোর ছেলের জামা এই মেয়ের গায়ে কি করছে বল? কি করছিল ওরা ওখানে? মহিলার ইঙ্গিত যে কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না শফিক সাহেবের। বেকায়দা প্রশ্নের মুখে পড়ে বেশ অসহায় বোধ করলেন তিনি। এবার সবার মধ্যে থেকে সেই বৃদ্ধ বলে উঠলেন, শোনো সৌভিক, তোমাকে বংশের অনেক নাম ডাক আছে এই গ্রামে। তোমার পোলা আর ভাগ্নি যেই কাম করছে, তাতে এই বংশের বদনাম হইতে আর বেশি সময় লাগবে না। এই নিজেদের বংশের বদনাম হোক, সেটা যদি না চাও তাহলে এই দুজনের বিয়া দিয়ে দাও। এইটাই সব সমস্যার সমাধান হইব। কি কও সবাই? শেষ কথাটা বৃদ্ধ গ্রামের সবার উদ্দেশ্যে বললেন। বৃদ্ধের কথায় সবাই সহমত জানিয়ে চেঁচিয়ে উঠল। এদিকে বিয়ের কথা বলতেই চমকে মাথা তুলে চাইল পিহু। শেষে কিনা চরিত্রহীনের অপবাদ নিয়ে বিয়ে করতে হবে তাকে, কিন্তু কেন? এটা পিহু কিছুতেই মানতে পারছে না। চোখ থেকে ঝরঝর করে অঝোর ধারায় পানি পড়ছে। এতক্ষণে চুপচাপ সবকিছু শুনলেও এবার আর চুপ থাকতে পারল না আসলাম সাহেব। নিজের মেয়ের নামে এত জঘন্য অপবাদ তিনি কিছুতেই মানতে পারছেন না। তার উপর হঠাৎ বিয়ের কথা শুনে গর্জে উঠলেন তিনি। ঝাঁঝালো কণ্ঠে বললেন, অসম্ভব! এটা কি পুতুল খেলা নাকি? দেখুন চাচা, বয়সের দিক থেকে আপনি আমার বাবার সমতুল্য, তাই সম্মানের খাতিরে এতক্ষণ চুপ ছিলাম। কিন্তু আর নয়, আপনারা আমার মেয়েকে সরাসরি চরিত্রহীনের অপবাদ দিচ্ছেন, যেখানে আমার মেয়ের কোনো দোষ নেই। আর এইভাবে বিয়ে করতে বলার মানে কি? বিয়ে কি কোনো ছেলে খেলা? আমি এসব মানব না। বিষয়টা যখন আমাদের বাড়ির ছেলে মেয়েকে নিয়ে, তখন আমরাই এটা বুঝে নিব। আপনারা আসতে পারেন। আসলাম সাহেবের কথায় বৃদ্ধ সরু চোখে তাকালেন, চেয়ারের সাথে গায়ে এলিয়ে দিয়ে বেশ রয়ে শুয়ে জবাব দিলেন, এমন জোর গলায় কথা বইলা কিছু হইব না বাবা। তুমি এই বাড়ির জামাই, এই গ্রামের মানুষগুলারে তুমি চেনো না? তোমার ভালো লাইকাই কইতাছি, যদি নিজের পরিবারের ভালো চাও তাহলে আমার কথা বাইনা নাও।
না হইলে তোমার মাইয়ের লগে কি হইতে পারে এটাই তুমি কল্পনাই করতে পারতেছ না। পিয়াসা এই গ্রামেরই বড় হয়েছে, ও খুব ভালো কইরাই জানে যে এই গ্রামের কোনো অয়ত পোলা আর মাইয়া কোনো খারাপ কাম করলে তাকে কি শাস্তি হয়। তোমাকে ভালো লাগাই কইতাছি ওকে দুইজনের বিয়া দিয়ে দাও, তাহলে সব কিছু ধামাচামা পইরা যাইব। না হইলে পরে যা হইব তখন আর আমারে কেউ বলতে পারবা না যে চাচা আপনারা তো আমাকেও সাবধান করেনি নাই। বৃদ্ধের কথায় বেশ চিন্তিত হয়ে পড়লেন শফিক সাহেব। সত্যি বলতে এই গ্রামে এই বিষয়টা কেউ হালকাভাবে নেয় না। ছেলে মেয়ে ঘটিত ব্যাপারগুলোকে এরা মশলাযুক্ত মুখরোচক খাবারের মতো ভাবে। এক নজরে উপস্থিত গ্রামের মানুষগুলোকে পর্যবেক্ষণ করলেন তিনি। সবার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে সবাই প্রস্তুত হয়ে এসছে, সুযোগ পেলে আক্রমণ করে বসবে। এদের সাথে লাগতে গেলে বিপদ। আগে সহি সালামত পরিবার নিয়ে শহরে ফেরা জরুরি। কিছুক্ষণ চুপ থেকে পুরো বিষয়টা মাথায় সাজিয়ে নিলেন শফিক সাহেব। এরপর নিজের স্ত্রী পিয়াসা বেগম আর আসলাম সাহেবের দিকে তাকিয়ে তাদের চোখের ইশারায় ঘরে আসতে বললেন। তারপর বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, আমাদের 5 মিনিট সময় দিন চাচা, আমরা নিজেদের মধ্যে কথা বলে তারপর আপনাকে জানাচ্ছি। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, দিলাম সময়, নিজেদের মধ্যে আলোচনা করতে চাইলে এরাই মঞ্জুর, কিন্তু ছল চাতুরি কইলে এরাই কিন্তু মঞ্জুর হইব না। বৃদ্ধের সম্মতি পেতেই চারজনে উঠে নিচতলার একটা ঘরে চলে গেলেন। সেদিকে তাকিয়ে বিহুর কান্নার বেগ আরও বেড়ে গেল। তবে এত কিছুর মধ্যে তুরান একদম নির্বিকার। প্যান্টের পকেটে 2 হাত গুজে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে যে তুরান আর পিহুকে নিয়ে এত বড় কাণ্ড ঘটে গেল, তাতে যেন তুরানের কোনো হেলদোলি নেই। এই বিষয়টা বেশ অবাক করেছে তিয়াসকে, যে তুরান পিহু নামে একটা বাজে কথা সহ্য করতে পারে না। অকারণে পিহুকে নিয়ে অসংখ্য ছেলেদের সাথে ঝামেলা করেছে। কেউ পিহুর দিকে তাকালেও তাকে তুরানের মুখোমুখি হতে হয়েছে। কতজনকে মেরে হাসপাতালে পাঠিয়েছে তার হিসেব নেই। এসব পরিবারের সবাই না জানলেও তিয়াস খুব ভালো করেই জানে। কিন্তু আজ এত বড় একটা ঘটনা ঘটার পরেও তুরানের এমন চুপ করে থাকাটা তিয়াস মেনে নিতে পারছে না। কিছু তো চলছে তুরানের মাথায়, কিন্তু কি সেটা তিয়াস ঠিক বুঝে উঠতে পারছে না। তিয়াসের ভাবনার মাঝেই শফিক সাহেব সহ বাকি সবাই রুম থেকে বেরিয়ে এলেন। শফিক সাহেব নিজে জায়গাতে বসে বিনয়ের সাথে বললেন, চাচা, আপনার প্রস্তাবে আমরা রাজি। আজ তাহমিনার সাথেই তুরান আর পিহুর বিয়ে দেব, তাহলে আর কেউ কোনো সমস্যা করবে না তো? শফিক সাহেবের কথায় বৃদ্ধ একগাল হেসে বললেন, তাহলে আর এটাই কি কইব? আমার উপর দিয়া কারো কিছু কৈতনের সাহস আছে নাকি? তোমার বিয়ার আয়োজন করো, ওগো বিয়া দেখা তারপর আমি যাবো। এটুকু বলেই বেশ আটসাট ভাবে বসলেন তিনি। এরপর একে একে সবাই নিজেদের কাজে চলে গেল। তাহমিনা বিহুকে নিজের জন্য বরাদ্দকৃত ঘরে নিয়ে আসলো। এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল পিহুর। তাহমিনাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে দিল। পিহুকে কাঁদতে দেখে তাহমিনা মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনার স্বরে বলল, কাঁদিস না পিহু, কাঁদার কি আছে, বরং যা হয়েছে ভালোই হয়েছে। তুরান অনেক ভালো একটা ছেলে পিহু, দেখিস ওর সাথে তুই অনেক ভালো থাকবি, তুই সুখী হবি। তাহমিনার কথার বিপরীতে বিহু কাঁদতে কাঁদতে বলল, কিচ্ছু ভালো হয়নি আপু, সব খারাপ হয়েছে। এভাবে চরিত্রহীনের বদনাম নিয়ে আমি বিয়ে করতে চাই না আপু। এটা তো মাথা নিচু করে দোষ স্বীকার করে নেওয়া হলো। আমি তো কোনো দোষ করিনি। দোষ না করলেও মানতে হবে বোন, এখানে আমাদের কিচ্ছু করার নেই। কেন কিছু করার নেই? তোমরা কোনো প্রতিবাদ করলে না কেন? আমি কোনো চরিত্রহীন নই, এমন কিছু আমার কল্পনাতেও ছিল না। ঠিক এমন সময় সেখানে আগমন ঘটল পিয়াসা বেগমের আর তাইবা বেগমের। ঘরে ঢুকতে ঢুকতে পিয়াসা বেগম মেয়েকে উদ্দেশ্য করে বললেন, এখন প্রতিবাদ বা মুখের কথায় কোনো কাজ হবে না পিহু। গ্রামের মানুষের চিন্তাভাবনা শহরের মানুষের চেয়ে আলাদা। ওদের বিরোধিতা করলে আমরা সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো না। প্লিজ আর অমত করিস না। আম্মু প্লিজ, এভাবে আমি বিয়ে করতে চাই না। আমি বড় একটা অপবাদ ঘাড়ে নিয়ে বিয়ে করতে পারবো না আম্মু। তাছাড়া আমার পড়ালেখা এখনো শেষ হয়নি। তার থেকে বড় কথা, তুরান ভাই আমায় পছন্দ করেন না। এইভাবে জোর করে সম্পর্ক জড়িয়ে দিলে কেউ সুখী হবে না এতে। এবার তাইবা বেগম এগিয়ে এসে পিহুর মাথায় হাত রেখে বললেন, মামির উপর ভরসা নেই তোর? ভরসা আছে মামি। তাহলে মামা মামির উপরে একটু ভরসা রাখ, তোকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না।
আর তুরানকে নিয়ে তো আরও না। তুরানকে কিভাবে রাজি করাতে হবে সেটা আমি ভালো করে জানি। এখন শুধু তুই রাজি হয়ে যা মা। বিয়েটা না হলে গ্রামবাসী আমাদের ছাড়বে না। তাছাড়া তাহমিনার বিয়েও আটকে আছে। এক তোর হ্যাঁ বলাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে পিহু। রাজি হয়ে যা না মা। পিহু এবার বেশ বেকায়দায় পড়ে গেল। সে ঠিক বুঝতে পারছে না যে কি করবে। হ্যাঁ, এটা সত্যি যে পিহু তুরানকে ভালোবাসে, তুরানকে সে নিজের করে চায়, কিন্তু এভাবে নয়। এভাবে বদনাম ঘাড়ে নিয়ে তুরানের জীবনে পিহু জায়গা নিতে চায় না। আর তুরান ওকে মেনে নিবে কিনা সেটাও পিহু জানে না। এই দোটানার মধ্যে পড়ে পিহু যেন দিশেহারা হয়ে পড়ল। কোনো দিশা খুঁজে না পেয়ে সাহায্যের আশায় করুণ চোখে চাইল নিজের মায়ের দিকে। কিন্তু আজ পিয়াসা বেগম যেন পিহু দৃষ্টি উপেক্ষা করে নিজেই আশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের সাথে নজর মিলতেই পিহু মাথা নিচু করে নিল। আপাতত পিহুর কান্না থেমে গেছে। সে মাথা নিচু করে একটা লম্বা শ্বাস ছেড়ে বলল, বেশ, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো তোমরা। আমি আর এত চাপ নিতে পারছি না, আমার খুব মাথা ব্যথা করছে। পিহুর সম্মতি পেতেই খুশি হয়ে গেলেন তাইবা বেগম। পিহুর মাথায় আবার হাত বুলিয়ে আদর করে দিয়ে বললেন, তুই একদম চিন্তা করিস না মা। তুই আমাদের কাছে আগে যেমন আদরের ছিলি, এখনো তেমন আদরেই থাকবি। আর সংসার নিয়ে একদম চিন্তা করিস না, আমি আছি তো। নিজের মামির উপর ভরসা রাখ। পিহু মুখে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। পিহু সম্মতি পেতেই তাইবা বেগম মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। এবার তুরানের সাথে কথা বলতে হবে। সবার সামনে তুরানের বাবা বিয়েতে হ্যাঁ তো বলে দিল। এবার তুরান রাজি হলেই হয়। কে জানে ও কিভাবে রিয়াক্ট করবে। এই ছেড়ে যেই ঘাটতারা, কোনো ঝামেলা না করলেই হলো। তুরানের ঘরের দিকে যেতে যেতে তাইবা বেগম মনস্থির করলেন, ছেলেটার সোজা কথায় সবটা মেনে নিলে ভালো, না হলে কানে নিচে কষে দুটো চল লাগিয়ে দিবেন। নিজের রুমে খাটের উপর আরাম করে শুয়ে আছে তুরান। বর্তমানে বাড়িতে যে ঝড়টা হচ্ছে তাতে যেন তুরানের বিন্দুমাত্র হেলদোল নেই। চিন্তাভাবনা সব ছুঁড়ে ফেলে দিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে শুয়ে আছে সে। এদিকে তুরানকে আগাগোড়া পর্যবেক্ষণ করে চলেছে তিয়াস। নিজের জহুরি নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজের ভাইকে। তুরানের এমন গা ছাড়া ভাব কিছুতেই হজম করতে পারছে না তিয়াস। তুরান এত শান্ত আছে, এর মানে ওর মাথার মধ্যে কিছু একটা চলছে, কিন্তু কি? হাজার ভেবেও এই কির কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। আজ নিজের সবচেয়ে কাছের ভাইটাকে কেমন যেন জটিল মনে হচ্ছে তিয়াসের কাছে। বেশ কিছুক্ষণ তুরানকে পর্যবেক্ষণ করে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে এবার তুরানকে প্রশ্ন করেই ফেলল, ব্যাপারটা কি বলতো ভাই? তুই এত শান্ত হয়ে আছিস কিভাবে? তো কি করব? কথা ঘুরাবি না একদম। তোকে আমি খুব ভালো করে চিনি। পিহুর দিকে কেউ আর চোখে তাকালেও তুই আর নিজের মধ্যে থাকিস না, পুরো তাণ্ডব শুরু করে দিস। কত ছেলেকে যে মেরে হাসপাতালে পাঠিয়েছিস তার প্রমাণ আমি নিজেই। ওদেরকে আমি ধরে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতাম। এমনকি তোকে আটকাতে গিয়েও নিজেও তোর মার খেয়ে ফিরেছি, তবুও তোকে শান্ত করতে পারিনি। আর আজ পিহুকে নিয়ে সবাই এত বাজে কথা বলছে, এত জঘন্য অপবাদ দিচ্ছে, এমনকি পিহুর চরিত্র নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছে। সেখানে তুই এত শান্ত আছিস কিভাবে? তোকে আজ বড্ড অচেনা লাগছে ভাই। তিয়াসের কণ্ঠে সংশয়, পরিচিত মানুষ অপরিচিত হয়ে যাওয়া তীব্র দ্বিধা। বিপরীতে তুরানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা দেখা গেল। তিয়াসের দিকে মুখ করে ঘুরে হাতের ওপর মাথা রেখে কাত হয়ে শুয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো তুরান। ভরাট কণ্ঠে গাছাড়া ভাব নিয়ে বলল, তোর বোনের জন্য এখন পুরো গ্রামবাসীর সাথে মারামারি করবো নাকি? আর তাছাড়া এখানে দোষীকে মারতে গেলে তো নিজেকে বেটাতে হবে। তুই কি চাস আমি তাই করি? তুরানের জবাব শুনে তিয়াস বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। যার মানে এটাই যে তুরানের কথা তিয়াসের মাথার উপর দিয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেই উচ্চ স্বরে হেসে ওঠে তুরান। হো হো করে হাসতে হাসতে শোয়া থেকে উঠে বসলো। বিছানায় এক আঙ্গুলে থুতনি চুলকে বলল, সিরিয়াসলি তিয়াস, তুই এখনো কিছুই বুঝিস নে? তুই তো আমার ভাই কম বেস্ট ফ্রেন্ড বেশি, আর কেউ না বুঝো। তোর তো অন্তত বোঝার কথা ছিল। অবশ্য আর কেউ বুঝতেও না, কারণ বোঝার কোনো অপশন আমি রাখিনি। এ পর্যায়ে তিয়াসকে বেশ চিন্তিত দেখালো। হৃদয় কুচকে কয়েক সেকেন্ড আপন মনে চিন্তা ভাবনা করলো। মিনিটের মাথায় আচমকা মস্তিষ্কের বাতি যেন জ্বলে উঠল। উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে বলল, হোয়াট? তার মানে এসব তুই করেছিস ভাই? এসব তোর প্ল্যান ছিল? সিরিয়াসলি? তিয়াসের চেঁচানো শুনে তুরান এক লাফে উঠে দাঁড়ালো।
খপ করে তিয়াসের মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আরে আসতে, পুরো গ্রামবাসীকে জানিয়ে দিবে নাকি? ব্যাপারটা সামাল দিতে কত পরিশ্রম করতে হয়েছে জানিস? তোর এই গাধা বোন ঘুরতে ঘুরতে বাগানের মাঝে চলে গেছিলাম। ওকে খুঁজে বের করতে গিয়ে নিজে নাচাল হয়ে গেছিলাম। খুঁজে না পেয়ে যান যেন বেরিয়ে যাচ্ছিল আমার। অনেক কষ্টে সবকিছু ম্যানেজ করেছে। এখন তুই চেঁচিয়ে সবাইকে জানিয়ে দিতে চাইছিস? আশ্চর্য। তিয়াস এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এখনো বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর। কণ্ঠে একটা বিস্ময় ঢেলে বলল, কিন্তু এসবের কি দরকার ছিল ভাই? এভাবে বিষয়টা জটিল না বানিয়ে তুই তো বাসায় নিজের পছন্দের কথা জানিয়ে দিলেই পারতি। ভুলে যাস না তিয়াস, আমি তোর থেকে গনে গনে 2 মাসের বড়, তাই তোর থেকে বুদ্ধি আমার বেশি। এসবের দরকার ছিল তাই করেছে। তোর বোনের পাখনা গুছিয়েছিল, ওর পাখনা কাটা জরুরি ছিল। আর তাছাড়া এমন চিন্তা নিয়ে আর কতদিন থাকবো বল? আশেপাশের কাকপক্ষীর নজর পড়ে আছে আমার জিনিসের ওপর, তাই তাদের বদনজর থেকে নিজের জিনিস বাঁচাতে বিয়ে করা জরুরি। দেখ না, আমার জিনিস, অথচ আমারই কোনো অধিকার নেই। তাই আগে অধিকারটা আদায় করে নেই, তারপর বাকিদের দেখে নিচ্ছে। তিয়াস এবার ধীরে সুস্থে তুরানের পাশে গিয়ে বসলো। কণ্ঠ নিচে নামিয়ে বলল, তুই কি আরিফের কথা বলেছিস? ওটা আপাতত বড় চিন্তা। পিহুর বাবা আত্মীয়ের মধ্যে বিয়ে পছন্দ করেন না, সেটা ওটা চিন্তার বিষয় ছিল আমার জন্য। আমি বাসায় বললেও সহজে বিষয়টা তিনি মানতেন না। তারপরও আরিফের পিহুর দিকে নজর পড়েছে। পিহুর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার প্ল্যান করছে। সেটা আমি কিভাবে হতে দিই বল? আমার জিনিস ছোট থেকে নিজের হাতে বড় করলাম, এখনো ছুঁয়ে দেখলাম না, আর সেই দিকে অন্য কেউ হাত বাড়াবে সেটা তো আমি মানব না। যেটা আমার সেটা শুধুই আমার, আর সেটা যদি পিহু হয় তাহলে কোনো কথাই নেই। ওর আশেপাশে কারো ছায়া আমি সহ্য করতে পারি না, তাহলে কোনো জলজ্যান্ত মানুষকে কিভাবে সহ্য করব? তাহলে আরিফের আগে তুই ফুপার কাছে বিয়ের প্রস্তাব রাখবি, এতে অন্তত পিহুর দিকে কেউ আঙুল তুলতো না। শালা ফল বুদ্ধি দেশ কেন? এই, আমি চাকরি করি, তোর কি মনে হয় বেকার অবস্থা বিয়ের প্রস্তাব নিয়ে গেলে ওই কঞ্জুস ফুপা আমার কথা মানতো? জিনিসটা তাকে 1 নম্বরের ঘাট তারা লোক, সব দিক ভেবেও চিন্তা নিরুপায় হয়ে এ রাস্তা বেছে নিয়েছে। একদমই কথাগুলো বলে থামলো তুরান। এদিকে তুরানের কথা শুনে তিয়াস হতবাক। এই ছেলে যে পিহুর জন্য পাগল সেটা তিয়াস জানে, কিন্তু তাই বলে এতটা পাগল সেটা তিয়াস কল্পনাও করেনি। কণ্ঠে বিষয় নিয়ে তিয়াস বলল, আমি ভাবছি আরিফ তো শুধু পিহুকে বিয়ে করতে চেয়েছে, শুধু যাওয়াতেই তুই এত বড় ঘটনা ঘটালি। তাহলে বিয়ে করে নিলে কি করতি? তিয়াসের কথার বিপরীতে তুরান বাঁকা হেসে বলল, তোর মনে হয় আমি সেটা করতে দিতাম? তোরান বেঁচে থাকতে পিহুকে অন্য কারোর হতে দেব না, কারণ পিহু আমার জন্মগত সম্পদ। ওদের কথার মাঝে হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হলো। তুরান বেশ ভালো করে জানি যে কে এসেছে, সুতরাং চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বিছানায় বসতে বসতে তিয়াসকে উদ্দেশ্য করে বলল, দরজা খোল, মা এসেছে, আর একটু অভিনয় করতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তুরানের কথা মতো তিয়াস দরজা খুলে দিল। রুমে প্রবেশ করলেন তাইবা বেগম। সোজা এসে তুরানের সামনে দাঁড়িয়ে কাটকাট কণ্ঠে বললেন, আমি যেটা বলবো মন দিয়ে শোন তুরান। নিচে কি হলো সব তো দেখিসই, তাই তোকে আজ এই মুহূর্তে পিহুকে বিয়ে করতে হবে। বিয়ের জন্য তৈরি হয়ে নে। তাইবা বেগমের কথায় তুরান অবাক হওয়ার ভান করে বলল, মানে এসব কি বলো? এখন গ্রামের লোকের কথা রাখতে ওই পাগলটাকে তোমরা আমার ঘরে চাপাতে চাইছ? অসম্ভব। ওই বেয়াদবকে আমি কিছুতেই বিয়ে করবো না। তুমি বিয়েতে না করে দাও মা। পিহুর নামে উল্টোপাল্টা কথা শুনে ফুঁসে উঠলেন তাইবা বেগম। কিছুটা রাগী কণ্ঠে বললেন, দেখ তুরান, পিহুকে একদম পাগল বলবি না। আর তাছাড়া ঘটনা তোরা দুজনে মিলে ঘটিয়েছিস, এখন না বলে লাভ নেই। বিয়ে তোকে করতেই হবে। কোনোভাবেই সম্ভব নয়। তার চেয়ে বরং তোমরা আমাকে কোনো কলাগাছের সাথে বিয়ে দিয়ে দাও, সেটাই মেনে নেব, কিন্তু ওই পাগলকে একদম নয়। ঠিক ওই সময় ঘরে প্রবেশ করলেন পিয়াসা বেগম। দ্রুত কদমে এগিয়ে এসে তুরানের 2 হাত ধরে মিনতি করে বললেন, রাজি হয়ে যা না তুরান, প্লিজ মানা করিস না। আজ তুই বিয়েতে রাজি না হলে আমার মেয়েটার বদনাম হয়ে যাবে। গ্রামের লোকজন আমাদের সুস্থভাবে শহরে ফিরতে দেবে না। আর সবচেয়ে বড় কথা, পিহুকে ওরা সহজে ছাড়বে না। আমার মেয়েটা বড্ড সহজ সরল, ওর জীবনে খুব বাজে একটা দাগ লেগে যাবে তুরান। এখন একমাত্র তুই পারিস ওকে বদনামের হাত থেকে বাঁচাতে। আজ প্রথম তোর থেকে কিছু চাইছি, তুই কি ফিরিয়ে দিবি আমাকে? আমার অনুরোধটা রাখবি না বাবা? পিয়াসা বেগমের কথা শেষ হতে তুরান একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল।
যেন বহু বছরের ক্লান্তি এক নিঃশ্বাসে বের করে দিল। এরপর পিয়াসা বেগমের 2 হাত নিজের হাতের মুঠোয় করে নিয়ে বলল, এভাবে কেন বলছো ফুপি? তুমি আমার ফুপি হলেও মায়ের চেয়ে কম আদর করনি। তাহমিনা, তিয়াস, আমি, আমাদের 3 জনকে তুমি নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছ। সে সব কিছু আমি ভুলিনি। মায়ের পরে আমার জীবনে তোমার স্থান। তাই তুমি আমাকে অনুরোধ কেন করছো? তুমি শুধু হুকুম করবে, আর তোমার হুকুম পালন না করলে সোজা এসে কান মরে দেবে, কেমন? আর কখনো এভাবে আমার কাছে অনুরোধ করবে না। তোমরা যা চাও তাই হবে, আমার কোনো আপত্তি নেই। তুরানের কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, সব ঠিকঠাক হলো তাহলে। পিয়াসা বেগম তুরানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমাকে বাঁচালি বাবা, তুই রাজি না হলে আমার মেয়েটার খুব বিপদ হতো। আচ্ছা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা গিয়ে বিয়ের ব্যবস্থা করি। তাহমিনার বিয়েটাও আটকে আছে, একসাথেই 2 বিয়ের ব্যবস্থা করতে হবে। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়, কেমন? তুরান মুখে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তুরানের সম্মতি পেয়ে পিয়াসা বেগম ঝটপট রুম থেকে বেরিয়ে গেলেন। পিহুকে তৈরি করতে হবে তো। এদিকে তাইবা বেগম তুরানের দিকে সরু চোখে তাকিয়ে আছেন। মায়ের এমন দৃষ্টি দেখে তুরান একটা শুকনো কাশি দিল। তারপর মারাত্মক ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, এইভাবে কি দেখছো মা? যাও, তোমাদের কাজ করো, আমার রেডি হতে হবে তো। আমি যখন বললাম তখন খুব তো বললি যে ওই পাগলকে আমি কিছুতেই বিয়ে করব না। তাহলে হঠাৎ পাল্টি খেয়ে গেলি কেন? ধরা পড়ে গিয়ে তুরান শুকনো ঢোক গিল। ওর মা যে ওর থেকেও বেশি চালাক। কোনোভাবে ছেলে ছলচাতুরি বুঝে ফেলবে নাকি? পরিস্থিতি সামাল দিতে তুরান আমতা আমতা করে বলল, এমন কিছুই না, ফুবি রিকোয়েস্ট করেছিল তাই। তাছাড়া এখন কি এটা নিয়ে গবেষণা করার সময়? তোমার না অনেক কাজ। তাহমিনার বিয়েটাও আটকে আছে, সে খেয়াল আছে? তাহমিনার কথা মনে পড়তেই তাইবা বেগম তড়িঘড়ি করে চলে গেলেন। এসবের চক্করে মেয়েটার অনেক ক্ষতি হয়ে গেল। ও শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে কে জানে। গম্ভীর হয়ে খাটের ওপর চুপচাপ বসে আছেন আসলাম সাহেব। নিজের মেয়ের এমন অনাকাঙ্ক্ষিত বিয়ে তিনি কিছুতেই মানতে পারছেন না। এটা আবার কোনো বিয়ে হলো নাকি? জোর জবরদস্তির একটা সম্পর্ক। এরই মাঝে রুমে প্রবেশ করলেন পিয়াসা বেগম। আসলাম সাহেবকে এমন গম্ভীর মুখে বসে থাকতে দেখে নিজের লাগেজ থেকে সোনার গয়না বের করতে করতে বললেন, তুমি এভাবে বসে আছো কেন? বাহিরে অনেক কাজ, বাহিরে চলো। পিয়াসা বেগমের দিকে তাকিয়ে আসলাম সাহেব গম্ভীর স্বরে বললেন, তুমি খুব ভালো করেই জানো তিয়াসা যে আত্মীয়র মধ্যে বিয়েটা আমার পছন্দ নয়। আজ পরিস্থিতির চাপে পড়ে নিজের মেয়ের কথা ভেবে বিয়েতে রাজি তো হলাম, কিন্তু আমি মন থেকে মানতে পারছি না। স্বামীর কথা শুনে পিয়াসা বেগমের হাত থেমে গেল। তিনি আসলাম সাহেবের দিকে ফিরে নরম স্বরে বললেন, তুমি এভাবে বলছো কেন? তাছাড়া তুরান অনেক ভালো ছেলে। আমি জানি তোরা অনেক ভালো ছেলে, কিন্তু জানি না কেন মানতে কষ্ট হচ্ছে। আমার মেয়েটা ভালো থাকবে তো? পিয়াসা বেগম এবার উঠে এসে স্বামীর পাশে বসেন। স্বামীর কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বললেন, তুরানের সাথে পিহু অনেক ভালো থাকবে, এটা আমার বিশ্বাস। আর দেখো, তুমি নিজে একদিন বলবে তোমার মেয়েকে একটা সঠিক মানুষের হাতে তুলে দিয়েছো। তোমার মনের এই সংশয় একদিন ঠিক কেটে যাবে। তাই যেন হয়। আমার একটাই কলিজার টুকরা, আমি চাই ও যেন ভালো থাকে, সুখে থাকে। সব ভালো হবে। সবচেয়ে বড় কথা, মেয়ে আমাদের একদম কাছেই থাকবে, সব সময় আমরা দেখে রাখতে পারবো। এর চেয়ে ভালো আর কি হতে পারে বলো? এখন এসব চিন্তা বাদ দিয়ে চলো, বিয়েটা আগে সেরে ফেলা দরকার। গ্রামবাসী এখনো শান্ত হয়নি। স্ত্রীর কথায় অসহায় ভঙ্গিতে মাথা নাড়লেন আসলাম সাহেব। তারপর উঠে বাইরে চলে গেলেন। পিয়াসা বেগমও একটা দীর্ঘশ্বাস ছেড়ে লাগেজ থেকে নিজের একটা গোলাপি রঙের শাড়ি বের করলেন। বিয়ের কোনো প্রস্তুতি আগে থেকে ছিল না, আর এখন বিয়ের কেনাকাটা করারও সময় নেই। তাই নিজের শাড়ি আর গহনা দিয়ে কাজ চালাতে হবে ভেবে তিনি নিজের শাড়ির সাথে কিছু গহনা নিয়ে চলে গেলেন পিহু রুমের দিকে। তাহমিনা আর পিহুকে পাশাপাশি বসানো হয়েছে। ওদের ঠিক অপর পাশে মুখোমুখি হয়ে বসেছে জিয়ান আর তুরান। আরিফ পুরো হতবাক হয়ে তাকিয়ে আছে। একটু সময়ের জন্য সে হোটেলে গেছিল একটু দরকারি, আর ফিরে এসে দেখে এত কিছু হয়ে গেছে। আরিফ যেন নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। অবশেষে সবার উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন হলো। নবদম্পতিদের নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে একে একে চলে গেল সবাই। তাহমিনার বিদায়ের সময় সবচাইতে বেশি কেঁদেছে পিহু। বোনের বিদায়ের সাথে নিজের কষ্ট যোগ দিয়ে কান্নার মাত্রা 2 গুণ বাড়িয়ে দিয়েছে। তাহমিনা নিজের কান্না ভুলে পিহুকে শান্ত করতে লেগে পড়ল।
কোনোভাবে থামাতে না পেরিয়ে তাইবা বেগম পিহুকে রুমে নিয়ে গেলেন, না হলে মেয়েটা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়বে। পিহুকে রুমে নিয়ে যাওয়ার পর তাহমিনাকে নিয়ে চলে গেল জিয়ান। ইতিমধ্যে সন্ধে হয়ে গেছে বিধায় রাতটা তারা হোটেলে কাটিয়ে সকালে চলে যাবে শহরে। আত্মীয়রা চলে যাওয়ার পর তুরান চলে এলো বাড়ির পেছনের পুকুর পাড়ে। এদিকে সন্ধে পার হয়ে রাত নামতে শুরু করেছে, তাই চারিদিকে কিছুটা অন্ধকার। এই হালকা অন্ধকারের মধ্যেও পুকুর পাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। তুরান পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল, হাসি মুখে বলল,